ওয়েলকাম এভরিবডি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। আমরা এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন কিভাবে হয় তার কিছু মেকানিজম নিয়ে আলোচনা করছিলাম। আমরা আমাদের আলোচনাকে দুটো অংশে ভাগ করেছি। একটা হলো যে শর্ট রানে এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় এবং দ্বিতীয়ত লং রানে কিভাবে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় এবং এই দুটো কোথায় কোথায় পার্থক্য আছে, কিভাবে শর্ট রান এবং লং রানের মধ্যে এক্সচেঞ্জ রেট নির্ধারণের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। আমরা যে পার্থক্যটা লক্ষ্য করেছি মূলত যে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় যে মডেলের মাধ্যমে শর্ট রানে, সেটা হলো যে ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনের মাধ্যমে, যেটা আমরা আইআরপি বলেছি। ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনটা হলো যে আমি যে কারেন্সিতে ইনভেস্টমেন্ট করি না কেন আমার রেট অফ রিটার্ন সমান হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যে যদি একটা কারেন্সিতে রেট অফ রিটার্ন অন্য কারেন্সির তুলনায় বেশি হয়, তাহলে যেটাতে রেট অফ রিটার্ন বেশি সেটাতে ইনভেস্টমেন্ট করা হবে। ফলে ইনভেস্টররা সেই কারেন্সির ডিমান্ড বাড়িয়ে দিবে, সেই কারেন্সির এক্সচেঞ্জ রেটটা বাড়বে এবং আবার আলটিমেটলি ভারসাম্য চলে আসবে। যে দুটো কারেন্সির মধ্যে যে রেট অফ রিটার্ন ইন টার্মস অফ সেম কারেন্সি expressed in terms of same currency will be the same again and equilibrium will be re-established. তো এটা আমাদের ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন, যে দুটো কারেন্সিতে প্রাপ্ত যে রেট অফ রিটার্ন in terms of the same currency will be the same. এটা হলো আমাদের ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। এই ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনের মাধ্যমে ফরেন কারেন্সি মার্কেটে বা ফরেন অ্যাসেট মার্কেটে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। যে এক্সচেঞ্জ রেটে দুটো কারেন্সির রেট অফ রিটার্ন সমান when expressed in terms of the same currency, that exchange rate is the equivalent exchange rate in the asset market. এই হলো আমাদের অ্যাসেট মার্কেটে কিভাবে ইকুইভ্যালেন্ট নির্ধারিত হয়। এবং আমরা শর্ট রানে বলেছি যে শর্ট রানে এই এটা কিভাবে পরিবর্তিত হয়, শর্ট রানে চেঞ্জটা কিভাবে হয়। আমরা মানি সাপ্লাইকে পরিবর্তন করে এই পরিবর্তনটা দেখেছি শর্ট রানে। যে মানি সাপ্লাই যখন পরিবর্তন করা হয় তখন মানি মার্কেটে একটা পরিবর্তন আসে ইন্টারেস্ট রেটের উপরে। মানি মার্কেটে মানি সাপ্লাই বাড়ানো হলে ফর এক্সাম্পল ইন্টারেস্ট রেট ফল করে। ফর এক্সাম্পল যদি ডোমেস্টিক মার্কেটে মানি সাপ্লাই বাড়ানো হয়, ডোমেস্টিক ইকোনমিতে ইন্টারেস্ট রেটটা ফল করবে এবং সেই ইন্টারেস্ট রেটটা আবার ফরেন কারেন্সি মার্কেটে বা অ্যাসেট মার্কেটে সেটা এই এক্সচেঞ্জ রেটকে বাড়িয়ে দিবে বা ডিভ্যালুয়েশন ঘটাবে। অর্থাৎ মানি সাপ্লাই যখন বাড়ানো হয় তখন মানি মার্কেটে ইন্টারেস্ট রেটটা হ্রাস পায়। যে দেশের বাড়ানো হলো মানি সাপ্লাই, সে দেশের কারেন্সি ইন্টারেস্ট রেট হ্রাস পায় এবং সেখানে যে দেশে যেহেতু কারেন্সির ইন্টারেস্ট রেট হ্রাস পেয়েছে, ইন্টারেস্ট রেটটা হলো রেট অফ রিটার্ন অন ইনভেস্টিং ইন দ্যাট কারেন্সি। যেহেতু রিটার্ন হ্রাস পেয়েছে, ইনভেস্টররা ওই কারেন্সিতে বিনিয়োগ করতে চাইবে না। কারেন্সির ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলে তার মূল্য কমে যাবে। মূল্য কমে যাওয়ার মানে হচ্ছে তার এক্সচেঞ্জ রেটটা ডিভ্যালুয়েশন হওয়া, ডিপ্রিসিয়েশন হওয়া, এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পাওয়া। কারণ এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কারেন্সির মূল্য কমে যাবে, কম কারেন্সি। তাহলে আমরা দেখছি যে শর্ট রানে যখন মানি সাপ্লাই বাড়ানো হয় তখন ওই কারেন্সির ইন্টারেস্ট রেটটা ফল করে। এই কারেন্সি ইন্টারেস্ট রেট ফল করলে এটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা হচ্ছে রেট অফ রিটার্ন। যারা ওই কারেন্সিতে অর্থ রাখে তারা ইন্টারেস্ট রেটটা হচ্ছে তাদের জন্য রিটার্ন এক ধরনের। যেহেতু রিটার্নটা কমে গিয়েছে, তারা ওই কারেন্সির ডিমান্ড কমিয়ে ওই কারেন্সি বিক্রি করে অন্য কারেন্সি কেনার চেষ্টা করে। এর ফলে হয় কি, যেহেতু এই কারেন্সির ডিমান্ড কমে যায়, ইন্টারেস্ট রেট কমে গেলে এই কারেন্সির যে মূল্য বা এক্সচেঞ্জ রেট, মূল্যটা কমে যায় বা এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পায়, যেটাকে বলি আমরা ডেপ্রিসিয়েশন হয় কারেন্সির। কেমন? এটা হচ্ছে শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে কেমন? এই শর্ট টার্ম অ্যাডজাস্টমেন্টে আমরা ধরে নেই যে কতগুলো জিনিস স্থির থাকে, যেমন প্রাইসটা ফিক্স থাকে। শর্ট টার্মে প্রাইস পরিবর্তন হয় না। শর্ট টার্মে আরেকটা জিনিস পরিবর্তন হয় না, সেটা হলো এক্সপেক্টেশন। আমরা যে ফরেন কারেন্সি যে রিটার্নটা বের করি, সেটা বের করার সময় বা ডাউনওয়ার্ড স্লোপিং যে কার্ভটা আছে, সেখানে আমরা ধরে নেই যে সেটা নির্ভর করে, পজিশনটা নির্ভর করে এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট নির্ভর। যদি এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পায়, সেই রেখাটা ডান দিকে শিফট করে, উপর দিকে শিফট করে ফরেন কারেন্সি রিটার্নটা। এখানে দুটো কারেন্সি অ্যাসেট মার্কেটে দুটো কারেন্সি রিটার্ন আছে। একটা হচ্ছে হোম কারেন্সি রিটার্ন বা ডোমেস্টিক কারেন্সি রিটার্ন বা ডোমেস্টিক ইন্টারেস্ট রেট, যেটাকে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেখিয়ে থাকি। আরেকটা হলো ফরেন কারেন্সি রিটার্ন, মেজার্ড ইন টার্মস অফ দ্য ডোমেস্টিক কারেন্সি। সেই ফরেন কারেন্সি রিটার্নটা আমরা দেখিয়ে থাকি একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভের মতো করে। তো ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে ভার্টিক্যাল লাইনটা শিফট করে, ভার্টিক্যাল রিটার্নটা শিফট করে।
আর যখন ফরেন ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায় কিংবা এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশনের এক্সপেকটেশন যদি বৃদ্ধি পায়, তাহলে এই যে ডাউনওয়ার্ড স্লোপিং যে কার্ভটা আছে, একটু বাঁকাকৃতি বা চন্দ্রাকৃতি বা কেন্দ্রের দিকে তোলাকৃতি যে রেখাটা আছে ডাউনওয়ার্ড স্লোপিং, সেটা শিফট করে। তাহলে এই দুটো কার্ভের মাধ্যমে, ইন্টারসেকশনের মাধ্যমে ফরেন কারেন্সি মার্কেটে ভারসাম্য এক্সচেঞ্জ রেটের পরিমাণটা নির্ধারিত হয়। এই এক্সচেঞ্জ ভাবে আমরা বলছি যে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট যদি পরিবর্তন হয়, ভার্টিক্যাল লাইনটা শিফট হওয়ার মাধ্যমে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন হয়, ভারসাম্য এক্সচেঞ্জ রেট। আর যদি ফরেন এক্সচেঞ্জ রেট, ফরেন ইন্টারেস্ট রেট পরিবর্তন হয় কিংবা ফরেন এবং ডোমেস্টিক কারেন্সির মধ্যে যে এক্সপেকটেশন বা এক্সপেক্ট এক্সচেঞ্জ রেট লং রানে, সেটা যদি পরিবর্তন হয়, তাহলে এই ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা শিফট করে। তো শর্ট রানে দুটো জিনিস ফিক্স থাকে। একটা হলো শর্ট রানে আমাদের প্রাইসটা ফিক্স থাকে, প্রাইস পরিবর্তন হয় না, যে কারণে যখন সরকার যখন মানি সাপ্লাই বাড়িয়ে দেয় বা এন এর পরিমাণ বাড়িয়ে দেয়, যেহেতু পিটা স্থির থাকে, তাই এন বাই পি রেশিওটাও বৃদ্ধি পায় বা রিয়েল মানি সাপ্লাইটাও বৃদ্ধি পায়। অর্থাৎ সরকার যখন নমিনাল মানি সাপ্লাই বাড়ায়, তখন শর্ট রানে রিয়েল মানি সাপ্লাইটাও বেড়ে যায়। আমরা মানি মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা নির্ধারিত হয় মানি সাপ্লাই এবং মানি ডিমান্ডের মাধ্যমে, এই মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড হলো রিয়েল মানি সাপ্লাই এবং রিয়েল মানি ডিমান্ড, নমিনাল নয়। রিয়েল মানি সাপ্লাই এবং রিয়েল মানি ডিমান্ড দুটো ইন্টারসেকশনের মাধ্যমে মানি মার্কেটে ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়। তো রিয়েল মানি সাপ্লাই হলো কি জিনিস? এটা হলো নমিনাল মানি সাপ্লাই ডিভাইডেড বাই প্রাইস লেভেল বা এন বাই পি, হলো রিয়েল মানি সাপ্লাই। আর রিয়েল ডিমান্ডটাকে আমরা লিখেছি এল দিয়ে লিখেছি আমরা। রিয়েল মানি ডিমান্ড is L, which is function of income and interest rate. Y এবং R এর দুটো ফাংশন, L bracket Y, R এভাবে আমরা লিখছি আমরা। অর্থাৎ মানি ডিমান্ড, রিয়েল মানি ডিমান্ড is a function of interest rate and income. তো এই দুটো কার মানি মার্কেটে যেখানে ইন্টারেস্ট রেট করে, সেখানে ভারসাম্য সুদের হার এবং ভারসাম্য রিয়েল মানি পরিমাণ, ইকোনমিতে কি পরিমাণ রিয়েল মানি সাপ্লাই আছে অর্থাৎ এন বাই পি আছে, সেটা নির্ধারিত হয়। কেমন? এই ইন্টারেস্ট রেটটা মানি মার্কেট থেকে অ্যাসেট মার্কেটে সেটা যায়, অ্যাসেট মার্কেটে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমাদের কারেন্সি যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট সেটা নির্ধারিত হয়। তো শর্ট টার্মে আমরা বলেছি কি প্রাইসটা ফিক্স থাকে, প্রাইসটা ফিক্স থাকার কারণে সরকার যখন মানি সাপ্লাই বাড়ায় বন্ড কেনা বেচার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে, তখন আমাদের রিয়েল মানি সাপ্লাই বেড়ে যায়। এম বাড়ে, পি স্থির থাকে, ফলে এম বাই পিটা বাড়ে, রিয়েল মানি সাপ্লাই বাড়ে। কেমন? এবং এক্সচেঞ্জ রেট যেটা অ্যাসেট মার্কেটে থাকে, এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট, যার উপর ভিত্তি করে ফরেন কারেন্সির রিটার্ন শিডিউলটা নির্ধারিত হয়। ডাউনওয়ার্ড স্লোপিং শিডিউল ফরেন অ্যাসেট মার্কেটে আছে, সেটাও স্থির থাকে, যেহেতু এক্সচেঞ্জ রেটে কোনো পরিবর্তন হয় না শর্ট টার্ম। যখন আমরা শর্ট টার্ম থেকে লং রানে যাই, তখন আমাদের শর্ট টার্ম থেকে যখন আমরা লং রানে যাই, তখন আমাদের দুটো পরিবর্তন হয়। তখন গত ক্লাসে দেখিয়েছি, চিত্রের মাধ্যমে দেখিয়েছি আমরা। যখন আমরা শর্ট টার্ম থেকে লং রানে যাই, তখন প্রাইসটা ফ্লেক্সিবল হয়ে যায়, প্রাইসটা আস্তে আস্তে মুভ করে। একটা জিনিস পরিবর্তন হয়, সেটা হলো এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট। মানি সাপ্লাই যখন বাড়ানো হয়, তখন মানুষ জানে যে কারেন্সি ডিভ্যালুয়েশন হবে, কারেন্সির মূল্যটা হ্রাস পাবে, অর্থাৎ এক্সপেক্টেড যে ভ্যালুটা আছে ভবিষ্যৎ সম্পর্কে, সেটা পরিবর্তন হয়, বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পায় বা ডোমেস্টিক কারেন্সি ডিভ্যালুয়েশন হয় বলে ইনভেস্টররা, মার্কেট যারা পার্টিসিপেন্ট আছে, ইনভেস্টর আছে, তারা সেটা মনে করে। ফলে হয় কি দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে আমাদের যে এক্সপেক্টেড রিটার্ন শিডিউল ফ্রম দা ফরেন কারেন্সি শিফটস আপ, সেটা উপর দিকে উঠে যায়। ফরেন কারেন্সি রিটার্ন শিডিউল বা ডাউনওয়ার্ড স্লোপিং লাইনটা উপর দিকে শিফট করে, এক নম্বর। আর দুই নম্বর হলো যে মানি মার্কেটে যে মানি সাপ্লাই কার্ভটা আছে, যেটা শর্ট টার্মে শিফট করেছিল নিচের দিকে, মানি সাপ্লাই বৃদ্ধির কারণে এন বাই পি রেখাটা শিফট করেছিল। পি যখন বাড়তে শুরু করে, পি বৃদ্ধিটা হচ্ছে গ্রাজুয়াল, আস্তে আস্তে হয়, পি বৃদ্ধিটা আস্তে আস্তে দাম বাড়তে থাকে। আর ফরেন অ্যাসেট মার্কেটে এক্সচেঞ্জ রেটের বা ফরেন কারেন্সি রিটার্নের যে শিডিউলটা আছে, সেটার যে উপর দিকে শিফট, সেটা ইমিডিয়েট, তাৎক্ষণিকভাবে ঘটে যায়, কারণ এক্সপেকটেশনের ইমপ্যাক্টটা ফরেন কারেন্সি মার্কেটে তাৎক্ষণিকভাবে হয়। আর এই যে মানি মার্কেট যেটা আছে, মানি মার্কেটে যে প্রাইস বৃদ্ধির প্রভাব যে মানি সাপ্লাই উপর পড়ে, সেটা ধীরে ধীরে পড়ে, প্রাইস অ্যাডজাস্টমেন্টে ধীরে করতে হয়। আমরা দেখেছি যে আলটিমেটলি যে রেজাল্টটা পাওয়া যায় লং রানে, সেটা হলো যে মানি সাপ্লাই যত পার্সেন্ট বাড়ানো হয়, আমাদের যে ইন্টারেস্ট, আমাদের ফরেন কারেন্সি যে এক্সচেঞ্জ রেটের যে ডিপ্রিসিয়েশন, সেটাও কত পার্সেন্ট হয়ে থাকে।
রিয়েল ইন্টারেস্ট রেটটা আগের জায়গায় ফিরে আসে। রিয়েল ইন্টারেস্ট রেটটা প্রাইস পাবে যখন বৃদ্ধি পায় আমাদের রিয়েল ইন্টারেস্ট রেটটা আগের জায়গায় ফিরে আসে। এটাকে অনেক সময় বলা হয় যে মানি সাপ্লাই ইনক্রিজ এফেক্টস অনলি দ্য নমিনাল ভেরিয়েবল অফ দ্য সিস্টেম, রিয়েল ভেরিয়েবলস রিমেইনস অ্যাজ বিফোর। মানি সাপ্লাই হচ্ছে নমিনাল কনসেপ্ট। মানি সাপ্লাই যখন নমিনাল মানি সাপ্লাই যখন বাড়ানো হয় তখন শুধুমাত্র আমাদের সিস্টেমে যে নমিনাল ভেরিয়েবল গুলো আছে কেমন শুধু সেগুলোই প্রভাবিত হয়। মানি সাপ্লাই যদি 5% বাড়ানো হয়, এক্সচেঞ্জ রেট হচ্ছে নমিনাল ভেরিয়েবল, সেটাও 5% বৃদ্ধি পাবে কেমন। তারপরে আমাদের আর নমিনাল ভেরিয়েবল আছে কি, প্রাইস হচ্ছে একটা নমিনাল ভেরিয়েবল। মানি সাপ্লাই যদি 5% বাড়ানো হয়, প্রাইসটা 5% বেড়ে যাবে। কিন্তু রিয়েল যে ভেরিয়েবল গুলো আছে যেমন রিয়েল মানি সাপ্লাই, রিয়েল ইন্টারেস্ট রেট, রিয়েল মানি ডিমান্ড ইত্যাদি, এগুলো অপরিবর্তিত হয়ে থাকবে, এগুলো আগের জায়গায় ফিরে আসবে। নমিনাল কোনো কিছু পরিবর্তন করা হলে আমাদের শুধুমাত্র যে আমরা পরিবর্তনগুলো লক্ষ্য করবো সেটা হচ্ছে নমিনাল ভেরিয়েবলের আনুপাতিক পরিবর্তন লক্ষ্য করবো, প্রপোর্শনাল যে লক্ষ্য করবো। কিন্তু রিয়েল যে ভেরিয়েবল গুলো আছে আমাদের সিস্টেমে সেগুলো অপরিবর্তিত হয়ে থাকবে। এটা হচ্ছে লং রান কনক্লুশন। আমরা একটা কনক্লুশন করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম আমরা, সেটা হলো যে শর্ট রানে একটা ওভারশুটিং করতে হয়। যে লং রানে আমরা মানি সাপ্লাই যদি 5% বাড়াই তাহলে আমাদের কারেন্সি যে ডেপ্রিসিয়েশন সেটা 5% হবে আমরা জানি আলটিমেটলি লং রানে। কিন্তু শর্ট রানে এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা একটু বেশি হয়, 5% থেকে বেশি, 7% বা 8% পর্যন্ত হতে পারে। এই জন্য হয় প্রাইসটা যদি ইমিডিয়েটলি অ্যাডজাস্ট হতে পারে না, যেহেতু সময় লাগে, তাই এটা জাম্প করে ওভার অ্যাডজাস্ট করে। প্রাইস যখন অ্যাডজাস্ট করা শুরু করে এটা আবার লং রানের দিকে অ্যাকচুয়ালি ফিরে আসে। এটা বলা হয় ওভারশুটিং বলা হয়, শর্ট রান ওভারশুটিং বলা হয়। এই বিষয়গুলো আমরা দেখি শর্ট রান গুলো আমরা। তো আমরা আজকে আরো কিছু আলোচনা করবো লং রান নিয়ে, যেটাকে আমরা বলবো এক্সচেঞ্জ রেট ইন দা লং রান। লং রান এক্সচেঞ্জ কিভাবে নির্ধারিত হয় তার পিছনে আরো কতগুলো থিওরি আছে, সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। ঠিক আছে, বলছি আমরা এক্সচেঞ্জ রেট লং লং রান কিভাবে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় তার একটা ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমরা আমরা বেশ কয়েকটা থিওরি এখানে অ্যাপ্লাই করবো। আমরা কিছু থিওরি সম্পর্কে আমরা জানবো। হচ্ছে আমাদের ল অফ ওয়ান প্রাইস, এটা সম্পর্কে জানবো আমরা। এখানে আমরা মানিটারি পলিসি, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট এগুলো কিভাবে লিঙ্কড ইন দ্য লং রান সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। দুই নম্বর আমরা দেখার চেষ্টা করবো যে মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড এগুলো অনেকগুলো বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। যেমন গুডস মার্কেট এবং সার্ভিস মার্কেট, গুডস এবং সার্ভিস মার্কেটে যদি কোনো পরিবর্তন আসে ডিমান্ড সাপ্লাই, সেটা মানি মার্কেটে সেটা প্রভাবিত হয়। ফর এক্সাম্পল গভর্নমেন্ট যখন ফিসক্যাল পলিসি নেয়, গভর্নমেন্ট যখন এটা গুডস মার্কেটকে এফেক্ট করে, গুডস মার্কেট উৎপাদন বৃদ্ধি করে, এটা একটা হচ্ছে আইএসকাপের শিফটের মতো। যখন গভর্নমেন্ট যখন ফিসক্যাল পলিসি নেয় তখন আইএসকাপে শিফট করে, আর মানিটারি পলিসি নিলে আমরা জানি এলএনকাপে শিফট করে। তো ফিসক্যাল পলিসিটা গুডস মার্কেটে প্রভাব বিস্তার করে, গুডস মার্কেটকে ডিস্টার্ব করে, গুডস মার্কেটে পরিবর্তন হয়। এলএনকাপটা মানি মার্কেটে পরিবর্তন থেকে সৃষ্টি হয়েছে। ফিসক্যাল পলিসি নেওয়া হলে বা গুডস মার্কেটে পরিবর্তন হলে, আইএসকাপে শিফট করলে আমরা জানি ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায়। ওই ইন্টারেস্ট রেট বৃদ্ধিটা আবার অ্যাসেট মার্কেটে ফিডব্যাক হয়, অ্যাসেট মার্কেটে যে সেটা এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করে। সুতরাং শুধুমাত্র মানি সাপ্লাই পরিবর্তন করলেই যে ইন্টারেস্ট রেট প্রভাবিত হবে তা না, এখানে গুডস মার্কেটের ডিস্টারবেন্সের মাধ্যমেও ইন্টারেস্ট রেট পরিবর্তন হতে পারে। সেটা ফরেন কারেন্সি মার্কেটে, ফরেন এক্সচেঞ্জের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। এই গুডস মার্কেটের প্রভাবগুলো আমরা অনেক সময় দেখবো। তারপর আমরা যে লং রান যে ডিসকাশন সেটা আমরা শুরু করবো মূলত পিপিপি থিওরি দিয়ে, পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি দিয়ে আমরা শুরু করবো। এটা একটা লং রান, পিপিপি থিওরি হলো একটা লং রান কনসেপ্ট, লং রান মডেল। আমাদের পিপিপি থিওরিটা কি এটা আমরা ব্যাখ্যা করবো। ব্যাখ্যা করার আগে আমরা জানার চেষ্টা করবো ল অফ ওয়ান প্রাইস বলে একটা কথা আছে, সেটা কি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। তারপর আমরা পিপিপি আমরা আসবো। ডিসকাশন করার পরে আমরা আজকে শিখেছি ইন্টারেস্ট ক্রাইটেরিয়া কন্ডিশন বা আইআরপি, আইআরপি এবং পিপিপি দুটোকে আমরা কম্বাইন করব। কম্বাইন করে একটা থিওরি আমরা ডেভেলপ করব যেটাকে বলা হয় ফিশার ইফেক্ট বা ফিশার ইকুয়েশন। আমরা আপাতত ক্যালকুলেট করব, পরে আমরা কিছু আলোচনা করব। আমরা প্রথমে জানার চেষ্টা করব যে ল অফ ওয়ান প্রাইস কি জিনিস।
law of one price. law of one price হলো যে একটা কমোডিটি যেখানেই বিক্রি হোক না কেন পৃথিবীর একই দামে বিক্রি হবে। মানে একটা শার্ট, একই কোয়ালিটির শার্ট যদি বাংলাদেশে 200 টাকায় বিক্রি হয়, তো জাপানেও 200 টাকায় বিক্রি হবে, ইংল্যান্ডেও 200 টাকায় বিক্রি হবে, আমেরিকাতেও 200 টাকায় বিক্রি হবে। যে কোনো জায়গায় বিক্রি হবে একই একই কোয়ালিটির একটা পণ্য যেখানে বিক্রি হোক না কেন একই দামে বিক্রি হবে। এটাকে বলে ল অফ ওয়ান প্রাইস। এখানে কিছু অ্যাসাম্পশন আছে। অ্যাসাম্পশনটা হলো যে কোনো এই যে আমি একটা শার্টকে, একটা কমোডিটিকে এক জায়গা থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে বিক্রি করব, এখানে কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নাই। একটা সিম্পলিফাইং অ্যাসাম্পশন। কোনো ট্রান্সপোর্টেশন কস্ট থাকবে না, কোনো ট্রেড ব্যারিয়ার থাকবে না, এটা অনেকটা ফ্রি। আমি ইচ্ছা করলে যেখানে কিছু আমার পণ্যটাকে সেখানে বিক্রি করতে পারবো উইদাউট ইনকারিং এনি কস্ট। কোনো প্রকার কস্ট ছাড়াই যদি আমি কোনো প্রকার ট্রান্সপোর্টেশন কস্ট বা আদার ট্রেড ব্যারিয়ার কস্ট অর আদার গভর্নমেন্ট রেস্ট্রিকশন কস্ট যদি আমরা না থাকে, যদি বাধা নিষেধ না থাকে, ফ্রিলি যদি কমোডিটিকে মুভ করা যায় একটা জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে একটা কমোডিটি পৃথিবীর যেখানে বিক্রি হোক না কেন সেটা একই দামে বিক্রি হবে। এখানে একমাত্র বলতে হয় যে এক্সপ্রেস ইন টার্মস অফ দ্য সেম কারেন্সি। জাপানি ইয়েনে হয়তো সেটার দাম 300 ইয়েন হবে, কিন্তু বাংলাদেশের টাকা সেটা 200 টাকা। সেক্ষেত্রে 200 টাকা ইজ ইকুইভ্যালেন্ট টু 300 ইয়েন। অর্থাৎ যদি আমি ইয়েনকে টাকায় কনভার্ট করি 200 টাকা হবে, আর টাকাকে আমি ইয়েন কনভার্ট করি সেটা 300 টাকা হবে। অর্থাৎ expressed in terms of the same currency, a commodity is sold at the same price anywhere in the world. যে কোনো জায়গায় একটা পণ্য আমি বিক্রি করি না কেন এটা একই দামে বিক্রি হবে যদি আমি একই টাকায় প্রকাশ করি সেখানে। এটাকে বলা হয় ল অফ ওয়ান প্রাইস। এর পিছনে যুক্তি আছে। এটা যুক্তি হলো যদি কোনো প্রকার কস্ট অফ ট্রান্সপোর্টেশন না থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কোনো খরচ না থাকে, সেক্ষেত্রে একটা পণ্য যদি এক জায়গায় কম দামে বিক্রি হয়, অন্য জায়গায় বেশি দামে বিক্রি হয়, তাহলে যেখানে বেশি দামে বিক্রি হচ্ছে মানুষ সেখানে পণ্যটা বিক্রি করবে, যেখানে কম দামে বিক্রি হচ্ছে সেখান থেকে পণ্যটা কিনে যেখানে বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে বিক্রি করবে। আমরা যেটা বলছিলাম যে একটা পণ্য যে কোনো জায়গায় বিক্রি হলে সেটা একই দামে বিক্রি হবে। কারণ যদি একই দামে বিক্রি না হয় তাহলে যে কোনো ট্রেডার, যে কোনো বিজনেসম্যান পণ্যটা যেখানে কম দামে বিক্রি হচ্ছে সেখান থেকে কিনে যেখানে বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে বিক্রি করে সে আনলিমিটেড প্রফিট করতে পারবে। একটা পণ্য বাংলাদেশে 200 টাকায় বিক্রি হয়, আমেরিকাতে ইকুইভ্যালেন্ট ডলারের ইকুইভ্যালেন্ট টাকা যদি বলা হয় 300 টাকায় যদি বিক্রি হয়, তাহলে যে কেউ কি করতে পারবে, যেহেতু ট্রাভেল কস্ট নাই, পণ্যটা বাংলাদেশ থেকে কিনে আমি ইচ্ছা করলে তখন 1 লক্ষ টাকা ধার করে 1 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ থেকে কতগুলো শার্ট কিনে ওগুলো আমি আমেরিকাতে যদি বিক্রি করলে আমি প্রতিটা শার্টে 100 টাকা করে লাভ পাবো। এবং আমার যে বিক্রির টাকা থেকে আমি আমার যেখান থেকে টাকা লোন করেছিলাম 100 টাকা, যার কাছ থেকে তাকে সেটা পরিশোধ করে দিয়ে আমি একটা সেখান থেকে প্রফিট করতে পারবো। এটাকে বলা হয় আরবিট্রাজ অর প্রফিট। আরবিট্রাজ opportunities. যদি একই প্রাইস না হয়, একটা পণ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়, তাহলে যে কেউ কি করতে পারে, যে কেউ কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করে সেখান থেকে প্রফিট করতে পারে। কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করে, কোনো প্রকার খরচ না করে প্রফিট করতে পারে। ইচ্ছা করলে কারো কাছ থেকে টাকা ধার করে অন্য এক জায়গা থেকে কিনে অন্য জায়গায় বিক্রি করে সে ধারের টাকাটা পরিশোধ করে দিতে পারে। ওই দেওয়ার পরও তার কাছে কিছু প্রফিট থেকে যাবে। কোনো ইনভেস্টমেন্ট না করে সে কি করছে, অন্য টাকা দিয়ে বা এক জায়গা থেকে টাকা ধার নিয়ে অন্য জায়গায় বিক্রি করে সে কি করতে পারে, বা নিজের টাকা থাকলেও সেটা দিয়ে সে কাজটা করতে পারে, এক জায়গায় পণ্য কিনে অন্য জায়গায় বিক্রি করে সেখান থেকে সে কোনো রিস্ক না নিয়ে সেখান থেকে প্রফিট করতে পারে। এটাকে বলা হয় আরবিট্রাজ অপরচুনিটিস। আরবিট্রাজ করতে পারে। এই জন্য এই আরবিট্রাজ যখন করবে তখন কোনো ডিমান্ডটা বাড়বে, যেখানে কোনো কম দামে বিক্রি হচ্ছে
এবং যেখানে বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে পণ্য সাপ্লাইটা বাড়বে, ফলে যেখানে পণ্যের দাম কম আছে সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে, আর যেখানে পণ্যের দাম বেশি আছে সেখানে আস্তে আস্তে কমতে শুরু করবে। এটা যখন সমান হয়ে যাবে, দুটো জায়গায় পণ্যের দাম যখন সমান হয়ে যাবে, তখন আর ফার্দার অ্যাডজাস্টমেন্ট এর প্রয়োজন পড়বে না, বা একটা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হবে। এটাকে বলা হয় ল অফ ওয়ান প্রাইস। ল অফ ওয়ান প্রাইস হলো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পণ্য একই দামে বিক্রি করে। এগুলো হচ্ছে ল অফ ওয়ান প্রাইস। এটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। মনে করো যে ইউএসএ পণ্যের দাম হলো CUS, পণ্যটা মনে করো আই পণ্য, আর ইউরোপে পণ্যটার দাম হলো PU, আই পণ্যের দাম। তো ইউরোপে পণ্যটা বিক্রি হয় ইউরোপে, আর আর ইউএসএ পণ্যটা বিক্রি হয় ডলারে। দুই জায়গায় দু কারেন্সিতে পণ্যটা বিক্রি হয়। এখন আমরা বলেছি যে পণ্যের দাম একই কারেন্সিতে প্রকাশ করা হলে সেটা সমান হবে। তো আমরা এই এটাকে যখন আমরা ইউরোপে যখন ডলারে প্রকাশ করতে চাই, তখন আমরা কি দিয়ে গুণ করি? এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করি। ডলারের সাথে ইউরো যে এক্সচেঞ্জ রেট আছে সেটা দিয়ে গুণ করলে এই ইউরোটা ডলারে কনভার্ট হয়ে যায়। হচ্ছে ডলার প্রাইস অফ এ কমোডিটি I in European countries. It is a dollar price of a commodity I in US market. একই কারেন্সিতে প্রকাশ করা হলে দুটো জায়গায় পণ্যের দাম, ইউরোপের পণ্যের দাম হবে যা হবে ডলার টার্মসে, ইউএস তো সেই পণ্যের দামটা একই রকম হবে। সেটাকে বলা হয় ল অফ ওয়ান প্রাইস। তাহলে এই ল অফ ওয়ান প্রাইস অনুযায়ী, ল অফ ওয়ান প্লাস অনুযায়ী এক্সচেঞ্জ রেট কি হওয়া উচিত? এক্সচেঞ্জ রেট হওয়া উচিত কার সমান হওয়া উচিত? দুটো দেশের দামের অনুপাতের সমান হওয়া উচিত। সাজিয়ে দেখে দেখে তার মানে একটা শার্ট যদি আমেরিকায় যদি মনে করো 120 টাকায় বিক্রি হয় পণ্য, ইউরোপে যদি সেটা 100 টাকায় বিক্রি হয়, 100 ইউরোতে বিক্রি হয়, এটা হচ্ছে ইউরো প্রাইস ইন ইউরো, তাহলে ইউরোর সাথে বা ডলারের সাথে ইউরোর যে এক্সচেঞ্জ রেট সেটা কত হবে? সেটা 1.2, অর্থাৎ 1 ইউরো কিনতে 1.2 ডলার লাগবে। 1 ইউরো যদি 1.2 ডলারে বিক্রি হয়, তাহলে দুটো পণ্যের একটা পণ্যের দাম দুটো জায়গায় একই হবে। কমন সেন্স যে একই পণ্য দুটো জায়গায় একই দামে বিক্রি হলে তাহলে এক্সচেঞ্জ রেটটা কার সমান হতে হবে? এক্সচেঞ্জ রেটটা দুটো দেশের দুটো পণ্যের দামের অনুপাতে সমান হতে হবে। এটা হচ্ছে ল অফ ওয়ান প্রাইস থেকে বলা হয়। আর এখান থেকে আমরা এই ল অফ ওয়ান প্রাইস থেকে আমরা পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি সম্পর্কে কিছু কথা বলতে পারবো বা ডেভেলপ করব। পারচেজিং পাওয়ার প্যারিটি সংক্ষেপে বলা হয় PPP, পারচেজিং পাওয়ার প্যারিটি। এই পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি হলো এই ল অফ ওয়ান প্রাইসের একটা এক্সটেনশন। একটু বর্ধিত করা হয়, এক কমোডিটি থেকে মাল্টিপল কমোডিটিতে এটা ট্রান্সফার করা হয়। পারচেজিং পাওয়ার প্যারিটি এটা তোমরা প্রায় সময় নামটা শুনবে, এবং স্টুডেন্টদেরকে এই পারচেজিং পাওয়ার প্যারিটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হয়। কেমন? কারণ আমরা যখন জিডিপি মাপি একটা দেশের, এটাকে আমরা ডলারে মাপতে পারি, অনেক সময় থেকে পিপিপিতেও মাপা হয়। ডলারটা হচ্ছে ডলার কারেন্সিতে মাপা হয়। অনেক সময় এটাকে ডলারে না মাপে পিপিপি ডলারে মাপা হয়, পিপিপি কারেন্সিতে মাপা হয়, পিপিপি এক্সচেঞ্জ রেটের জিনিসটাকে কনভার্ট করা হয়। আমরা যখন ডলারে মাপি তখন আমরা কি করি যে 80 টাকাকে $1 ধরি আমরা, কেমন? সেটাকে $1 ধরে আমাদের জিডিপিটাকে বা 80 বা 86 যেটা হয় এক্সচেঞ্জ রেট, যদি 86 হয় এক্সচেঞ্জ রেট, আমরা 86 দিয়ে ভাগ করি আমাদের জিডিপি, ভাগ করলে সেটা ডলারে কনভার্ট করি। কেমন? আর পিপিপি এক্সচেঞ্জ রেট হলো যে এক্সচেঞ্জ রেটে দুটো দেশে একটা কমোডিটির দাম সমান হয়ে যায়, সেটাকে বলে পিপিপি এক্সচেঞ্জ রেট। অর্থাৎ যে এই যে পিপিপি এক্সচেঞ্জ রেট, আমি যদি ইউরোপে বা আমেরিকাতে একটা পণ্য যে দামে কিনতে পাওয়া যায়, কেমন,
বাংলাদেশে ওই পণ্য কেনার জন্য যদি একই টাকা প্রয়োজন পড়ে একই কারেন্সিতে, তাহলে যে এক্সচেঞ্জ রেটে কনভার্সনটা করা হলে এই এই দামটা সমান হবে, সেই এক্সচেঞ্জ রেটকে বলা হয় পিক টু এক্সচেঞ্জ রেট। তো এটা পারচেজিং পাওয়ার প্যারিটিকে ইন্ডিকেট করে। আমাদের যে জিডিপি বা আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, সেটা যে পারচেজিং পাওয়ার, সেটা আমেরিকার যে পার ক্যাপিটা জিডিপি বা ডলার, তার যে পারচেজিং পাওয়ার, দুটোকে কম্পেয়ার করা হয়। সাধারণত এই পিপিপি এক্সচেঞ্জ রেট, যে দেশের পণ্যের দাম কম, যে দেশে পণ্য কম খরচ কিনতে পাওয়া যায়, সে দেশের পিপিপি জিডিপিটা সাধারণত বেশি হয়। যেমন আমাদের জিডিপি হয়তো 2000 সামথিং ডলার, 2027 ডলার ফর এক্সাম্পল মনে করুন, কেমন? এটা হচ্ছে ডলারে। আমাদের ইনকামকে ডলার দিয়ে ভাগ করলে আমরা ডলারে আমাদের ইনকামটা পাই, পার ক্যাপিটা ইনকাম পাই 2027 ডলার মনে করুন, কেমন? যদি আমি এটাকে পিপিপি তে কনভার্ট করি, এই পার ক্যাপিটা ইনকামের মানটা অনেক বেশি হয়ে যাবে, 5000-6000 পিপিপি ডলার হয়ে যাবে। কারণ আমাদের দেশে পণ্যের দাম আমেরিকাতে পণ্যের দামের চেয়ে অনেক কম। আমাদের দেশে ফর এক্সাম্পল যদি নাপিতের দোকানে যে চুল কাটো, আমরা সেলুনে যে 70 টাকা দিয়ে চুল কাটতে পারবে বা 80 টাকা দিয়ে চুল কাটতে পারবে, কিন্তু 70 টাকা 80 টাকা মানে $1 চেয়ে কম দিয়ে তুমি চুল কাটতে পারবে। তুমি যদি আমেরিকা থেকে সেলুনে যাও চুল কাটার জন্য, তোমার থেকে $30 নেবে বা $40 নেবে তোমার কাছ থেকে। অনেক অনেক শুধুমাত্র চুল কাটা না, বাড়ি ভাড়া, তারপরে গাড়ি ভাড়া, অনেক কিছুতে দাম আমাদের দেশে অনেক কম। অর্থাৎ আমাদের দেশে এই $2000 দিয়ে আমরা যা কিনতে পারি, ওই $2000 দিয়ে আমেরিকাতে নিয়ে খরচ করার চেষ্টা করি, অনেক কম কিনতে পারবো। অর্থাৎ আমাদের দেশে টাকার যে পারচেজিং পাওয়ার, একই পরিমাণ টাকা আমি যদি আমেরিকাতে নিয়ে যাই, সে টাকা দিয়ে আমি অনেক কম জিনিস কিনতে পারবো। আমাদের দেশের জিনিসপত্রের দাম কম বলে আমাদের দেশের পারচেজিং পাওয়ার বেশি। এই জন্য পিপিপি হিসাবে, পিপিপি তে যদি আমি ডলার, আমাদের যদি ইনকামকে হিসাব করি, আমাদের ইনকামটা সাধারণত বেশি হয়ে যায়। আমেরিকার ইনকাম যদি পিপিপিতে হিসাব করো, সেটা অনেক কমে যাবে। হয়তো ওদের ইনকাম $60,000, পিপিপিতে হিসাব করলে সেটা একটু কমে যাবে সেটা। যে সকল দেশে পণ্যের দাম কম, সে সকল দেশে পিপিপি মাধ্যমে জিডিপি হিসাব করা হলে সেটা সাধারণত বেশি হয়। আর যে সকল দেশে পণ্যের দাম বেশি, সে সকল দেশে পিপিপিতে তাদের জিডিপি হিসাব করা হলে সেটা সাধারণত কম হয়। এই পারচেজিং পাওয়ার প্যারিটিটা আসছে কোথা থেকে? এটা আসছে ল অফ ওয়ান প্রাইস থেকে আসছে। কেমন? ল অফ ওয়ান প্রাইসের সাথে পিপিপির পার্থক্যটা কোথায়? ল অফ ওয়ান প্রাইস আমরা একটা কমোডিটি নিয়ে কথা বলি, আমরা একটা পণ্য সম্পর্কে আমরা বলি যে একটা পণ্যের দাম পৃথিবীর যে কোনো জায়গায় সমান হবে যদি কোনো প্রকার ক্লাসিফিকেশন বসা না থাকে, বা কোনো ভ্যারিয়েন্ট সূত্রে না থাকে। যদি খরচে যদি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সপোর্ট করা যায়, তাহলে পণ্যের দাম সমান হবে পৃথিবীর যে কোনো জায়গায়। আর পারচেজিং পাওয়ারটা বলছে কি, যে এখানে শুধুমাত্র একটা পণ্য না, যদি একটা বাস্কেট অফ কমোডিটি, বান্ডেল অফ গুডস, অনেকগুলো পণ্য, 100, 200, 500 টা পণ্য যদি আমি হিসাব করি, মানে সেটা একটা বান্ডেল অফ গুডস থাকে, কেমন? বাস্কেট অফ গুডস থাকে আমার কাছে। এই বাস্কেট অফ গুডস কে আমি যদি একটা দেশের একই বাস্কেট অফ গুডস এর সাথে কম্পেয়ার করি, তাহলে এই বাস্কেট অফ গুডস এর যে প্রাইস, কেমন, সেটা প্রত্যেক দেশে প্রত্যেক জায়গায় সেটা সমান হবে। অর্থাৎ যদি আমার কাছে 100টা, 200টা বা 500টা কমোডিটি থাকে, একটা বাস্কেট থাকে, যদি আমি, তো একটা বাস্কেট অফ গুডস এর যে 5টা আম, 3টা কলা, একটা বাড়ি, 3টা গাড়ি, কেমন, এরকম অনেকগুলো কমোডিটি আছে। তো একটা বান্ডেল অফ গুডস এর বা বাস্কেট অফ গুডস এর অনেকগুলো, প্রত্যেকটা কমোডিটি আলাদা 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 প্রাইস থাকে। আমরা সাধারণত করি কি, যে এই প্রাইসগুলো একটা এভারেজ প্রাইস বের করি আমরা। অর্থাৎ একটা বাস্কেট অফ কমোডিটিস, যে অনেকগুলো কমোডিটি থাকে, প্রত্যেকটা পণ্যে আলাদা আলাদা দাম থাকে। তো আমরা এই দামগুলো একটা এভারেজ প্রাইস নিয়ে আমরা, যেটাকে ম্যাক্রোইকোনমিক্সে বলা হয় প্রাইস লেভেল। এখানে বাস্কেট অফ গুডস থাকে, বাস্কেট অফ গুডস আর কমপ্লিট। প্রাইসেস অফ বাস্কেট অফ গুডস আর কম্পেয়ার, যে দুটো দেশে যে একই বাস্কেট অফ গুডস যে প্রাইস, সেটা যদি আমি কম্পেয়ার করি, তখন আমরা এই কার্ভিটিটা আমরা এক্সচেঞ্জ হিসাব করতে পারি। তো যেহেতু বাস্কেট অফ গুডস এখানে একটা গুডস না, একটা গুডস থেকে আমরা ওই গুডসের প্রাইসটা আমরা খুব সহজে বের করতে পারি। আর যদি বাস্কেট অফ গুডস থাকে, তাহলে আমরা কি করি, যে
সবগুলো কমোডিটি একটা এভারেজ প্রাইস বের করি আমরা, এটা অনেক সময় বলা ওয়েটেড এভারেজ বলা হয়, এক একটা কমোডিটির দামকে এক একটা ওয়েট দিয়ে আমরা এভারেজ প্রাইসটা বের করতে পারি। আমরা পরিসংখ্যানে হয়তো ওয়েটেড এভারেজ সমাধান করে থাকবে যে হয়তো 5টা কমোডিটি আছে, আমি একটা প্রাইস একটা কমোডিটি প্রাইসকে 0.28 দিলাম, একটা 0.3 দিলাম, একটা 0.02 দিলাম, দিয়ে সবগুলো ওয়েটের যোগফল একই সমান হতে হয়, এটাকে এভারেজ প্রাইস বলা হয়। আমরা সাধারণত সিম্পল এভারেজ সম্পর্কে জানি, সবগুলো প্রাইসকে যোগ করে নাম্বার অফ কমোডিটি দিয়ে ভাগ করলে সিম্পল এভারেজ পাই আমরা। তো বাস্তবে কি করা হয়, ওয়েটেড এভারেজ বের করা হয়, প্রত্যেকটা প্রাইসকে একটা ওয়েট দিয়ে গুণ করে সবগুলো ওয়েটেড যে মাল্টিপ্লিকেশন প্রাইসের সাথে আমরা থেকে সাম করে দিই, আমরা সাম করে ওয়েটেড এভারেজ বের করি আমরা। কেমন? এই ওয়েটেড এভারেজটাকে বলা হয় প্রাইস লেভেল বলা হয়। এই প্রত্যেকটা বান্ডেল অফ কমোডিটিস এর যে প্রাইস, এটাকে বলা হয় প্রাইস লেভেল বলা হয়। প্রাইস লেভেলটা হলো যে বাস্কেট অফ কমোডিটি প্রাইস, অনেকগুলো কমোডিটি প্রাইসের একটা এভারেজ প্রাইস লেভেল। এই প্রাইস লেভেলটা হলো মূলত সবগুলো কমোডিটির, যে আমি যদি বলি ইউএস এর প্রাইস হলো পি, প্রাইস লেভেল সবগুলো কমোডিটির দাম, এটা হচ্ছে আসলে কি যে যতগুলো কমোডিটি আছে আই আই ইকুয়াল টু এক থেকে আমার এন শুধু কমোডিটি আছে, প্রত্যেকটা কমোডিটির প্রাইসকে আমি ডব্লিউআই দিয়ে ওয়েট করলাম, কমোডিটি 0.5 ওটা 0.2 দিয়ে গুণ করে আমি সেগুলোকে গুণ করে যোগ করলাম, সাম অফ দ্য multiplication of prices and weight of prices আমি গুণ করি ইউএস এর জন্য, ইউএস এর প্রাইস আমি করলাম গুণ করলাম, গুণ করে আমি ইউএস এর এটাকে বলা হয় প্রাইস লেভেল বলা হয়, এটা হচ্ছে ওয়েটেড এভারেজ। আমি যদি প্রত্যেকটা কমোডিটির প্রাইস থেকে আমি ওয়েটেড এভারেজ বের করি ইউএস এর জন্য, সেটা আমি ইউএস এর প্রাইস করি, ঠিক একই ভাবে একই বান্ডেল অফ কমোডিটি যদি আমি ইউরোপে তার একই ওয়েট দিয়ে যদি আমি ওয়েটেড এভারেজ বের করি, সেটা হবে ইউরোপের প্রাইস লেভেল। কেমন? অর্থাৎ ইউরোপের যে প্রাইস লেভেল সেটা হবে আমার পি ইউ, সেটা হবে কি সাম অফ একই ওয়েট দিয়ে আমি গুণ করব, কাকে গুণ করব, প্রত্যেকটা কমোডিটির ইউরোপের প্রাইস আমি গুণ করব, এটা হচ্ছে আমার ইউ বা ইউরোপের প্রাইস লেভেল। ঠিক আছে, তাহলে পার্চেসিং পাওয়ার প্যারিটি থিওরিতে আমরা যে কাজটা করছি সেটা হলো যে দুটো দেশে বা অনেকগুলো দেশে, আমরা পৃথিবীর অনেকগুলো দেশে বা দুটো দেশে ফর এক্সাম্পল আমরা একই বাস্কেট অফ কমোডিটির প্রাইস লেভেলটা বের করি। কেমন? প্রাইস লেভেল বের করে এই দুটো প্রাইস লেভেলের রেশিও নিয়ে আমরা অনুপাত নিই, কেমন? অনুপাত নিয়ে আমরা বলি যে অনুপাতটা কার সমান হতে হবে, অনুপাতটা এক্সচেঞ্জের সমান হতে হবে। এখানে যেমন দুটো সিম্পল দুটো কমোডিটি, সিম্পল একটা কমোডিটি প্রাইসের অনুপাত আমরা বলি এক্সচেঞ্জের সমান হতে হবে, আর পার্চেসিং পাওয়ার প্যারিটিতে আমরা বলি যে প্রাইস লেভেলের অনুপাতটা, মানে শুধু প্রাইস না, প্রাইস লেভেলের অনুপাতটা কি হতে হবে যে এক্সচেঞ্জের সমান হতে হবে। পার্চেসিং পাওয়ার প্যারিটি থিওরি আমাদেরকে বলছে, পার্চেসিং পাওয়ার প্যারিটি থিওরিটা যদি একাধিক কমোডিটি থাকে, যদি একটা বান্ডেল অফ কমোডিটিস থাকে যেখান থেকে আমরা প্রাইস লেভেল বের করতে পারি দুটো দেশের জন্য, সেই প্রাইস লেভেলের অনুপাতটা এক্সচেঞ্জ রেটের সমান হবে। তো এক্সচেঞ্জ রেট হবে এই পার্সেন্ট পার প্যারিটি অনুযায়ী ডলারের সাথে ইউরো যে এক্সচেঞ্জ রেট, এটা হবে ইউএসএ তে ডলার আগে থাকলে ইউএস উপরে থাকবে, এটা আগে থাকলে এখানে ইউ আগে থাকবে। ইউরোপিয়ান ইকোনমি যে প্রাইস লেভেল সেটা সমান হবে। কেমন? দেখি ইচ্ছে করলে এভাবে চিন্তা করতে পারো, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এভাবে চিন্তা করতে পারো, ল অফ অনুপাতের সাথে মিল রাখার জন্য ডলার ইউরো টাইমস এখান থেকে এরকম ভাবে চিন্তা করতে পারো। হলো যে একই বাস্কেট অফ কমোডিটি ইউরোপে যে দামে কেনা যাবে এক্সপ্রেস ইন টার্মস অফ ডলার, ইউএস তো একই দামে পাবে। অর্থাৎ 5টা আম, 3টা কলা, 4টা লিচু আমি আমেরিকাতে যে আমি কিনতে পারবো ডলার প্রকাশ করা হলে, আমি গ্রিসে বা ইংল্যান্ডে আমি একই দামে কিনতে পারবো, পাউন্ডে প্রকাশ করা হবে বা ইউরোতে প্রকাশ করা হবে। আমি যেখানেই একটা বাস্কেট অফ কমোডিটি কিনি না কেন, একই বাস্কেট অফ কমোডিটি যেখান থেকে কিনি না কেন, যদি আমি তাকে একই কারেন্সিতে প্রকাশ করি সেটার একই খরচ পড়বে আমার। সেটা বলা হয় কি পার্চেসিং পাওয়ার প্যারিটি। পার্চেসিং পাওয়ার প্যারিটি থিওরি অনুযায়ী
এক্সচেঞ্জটা কত হওয়া উচিত? এক্সচেঞ্জটা হওয়া উচিত দুটো কারেন্সির মধ্যে, যে দুটো দেশের, যে দুটো দেশের আমি এক্সচেঞ্জ বের করছি আমি কারেন্সির, সেই দুটো দেশের একটা বাস্কেট অফ কমোডিটির যে দামের অনুপাত, কেমন, প্রাইস লেভেলের যে অনুপাত তার সমান হওয়া উচিত, কেমন। এগুলো আমাদের পার্চেসিং প্রায়োরিটি অনুযায়ী এক্সচেঞ্জ কত হওয়া উচিত তার একটা ধারণা হয়। পার্চেসিং প্রায়োরিটি অনুযায়ী এক্সচেঞ্জ হওয়া উচিত কত, এটা হচ্ছে বলা হয় অ্যাবসলিউট পার্চেসিং প্রায়োরিটি। অ্যাবসলিউট অ্যাবসলিউট এই জন্য যে দুটো দেশে একই বান্ডেল অফ কমোডিটিকে কম্পেয়ার করা হচ্ছে। আমি বাংলাদেশে যে বান্ডেলটা নিচ্ছি, আমেরিকাতে একই বান্ডেল নিয়ে আমি দুটো বান্ডেলের প্রাইস লেভেলের অনুপাত নিয়ে এক্সচেঞ্জ রেটটা বের করছি। কিন্তু বাস্তবে হয় কি, বাস্তবে দুটো দেশের যে পণ্যগুলো উৎপাদন করা হয় সেই পণ্যগুলো একই না, অর্থাৎ যে বাস্কেট অফ কমোডিটি দুটো দেশে আছে সেগুলো একই না। আমেরিকাতে প্লেন উৎপাদন করে, ওরা ওরা কম্পিউটার উৎপাদন করে, ওরা টেকনোলজিক্যাল অনেক প্রোডাক্ট তৈরি করে যেগুলো আমরা করি না, বা আমরা অনেক পণ্য উৎপাদন করি যেগুলো আমেরিকা উৎপাদন করে না। সুতরাং প্রত্যেক দেশের যে বান্ডেল অফ কমোডিটি উৎপাদন করা হয় সেই বান্ডেলগুলো একই না, সেম না। সেম যেহেতু না, সুতরাং আমরা এই অ্যাবসলিউট পিডিপি অনুযায়ী এক্সচেঞ্জটা ক্যালকুলেট করি, সেটা সঠিক হবে না অনেক ক্ষেত্রে, যেহেতু দুটো দেশে যে বান্ডেল অফ কমোডিটি প্রোডাকশন করা হয় এবং সেগুলো এক্সচেঞ্জ করি আমরা, সেগুলো একই না। একই না হওয়ার কারণে এই অ্যাবসলিউট পিডিপি হিসেবে অনেক সময় কার্যকর থাকে না। তাই আমরা অনেক সময় করি কি, এখান থেকে একটা রিলেটিভ, অ্যাবসলিউট পিডিপি এটা হচ্ছে আমাদের, আমরা রিলেটিভ পিডিপি সম্পর্কে জানার চেষ্টা করি। টিপিপি দুটো ফাংশন আছে, দুটো টাইপ আছে টিপিপি, একটা হলো অ্যাবসলিউট টিপিপি আর একটা হলো রিলেটিভ টিপিপি। অ্যাবসলিউট টিপিপি অনুযায়ী এই দুটো দেশের যে একই বান্ডেল অফ কমোডিটি যদি থাকে, ওই দুটো বান্ডেলের যে প্রাইস লেভেল দুটো দেশে সেটা অনুপাত দিলে মিলে সেই অনুপাতটা এক্সচেঞ্জ রেটের সমান হবে। এক্সচেঞ্জ রেটটা হওয়া উচিত কার সমান, দুটো দেশে একই বান্ডেল অফ কমোডিটির প্রাইস লেভেলের রেশিও সমান হওয়া উচিত। কিন্তু যেহেতু দুটো দেশে একই বান্ডেল অফ কমোডিটি প্রোডাকশন করা হয় না, তাই আমরা কি করি, রিলেটিভ পার্চেসিং পাওয়ার প্যারিটির মাধ্যমে এক্সচেঞ্জ রেটটা কত হওয়া উচিত সেটা নির্ধারণ করার চেষ্টা করি। তো এটা রিলেটিভিটিটা এখান থেকে পাওয়া যায়, অ্যাবসলিউট থেকে পাওয়া যায়। এটা পাওয়ার উপায় হলো আমি এগুলোর পার্সেন্টেজ চেঞ্জ বের করার চেষ্টা করি। আমরা অ্যাবসলিউট ভ্যালুটা কত এক্সচেঞ্জ রেটে সেটা বের না করে তার পরিবর্তে আমরা প্রাইস চেঞ্জ হলে দুটো দেশে, ইউএসএ প্রাইস চেঞ্জ হলো, ইউতে বা ইউরোপে প্রাইস চেঞ্জ হলো, তারপরে এক্সচেঞ্জ রেটের পরিবর্তে কেমন হবে। অর্থাৎ রিলেটিভ টিপিপিটা প্রকাশ করা হয় ইন টার্মস অফ চেঞ্জ, পরিবর্তনের সাপেক্ষে প্রকাশ করা হয়। আর অ্যাবসলিউট টিপিপিটা প্রকাশ করা হয় ইন টার্মস অফ লেভেল, যে প্রাইস লেভেল কত দুটো দেশে এবং এক্সচেঞ্জ রেটের লেভেলটা কত সেটা বের করার চেষ্টা করব। আর রিলেটিভ টিপিপিতে লেভেলের পরিবর্তে চেঞ্জটার দিকে মনোনিবেশ করা হয়, চেঞ্জটা কত সেটা জানার চেষ্টা করা হয়। আমাদের উদ্দেশ্য হলো চেঞ্জটা জানা, যে এক্সচেঞ্জ রেটটা কতটুকু চেঞ্জ হবে ভবিষ্যতে, সেটা আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট। প্রাইস লেভেলটা কতটুকু চেঞ্জ হবে সেটা আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট। তাই অ্যাবসলিউট টিপিপিটা না হলে ওগুলো আমাদের অসুবিধা নেই, আমরা রিলেটিভ টিপিপিটা যদি জানি সেটা আমাদেরকে আমরা হেল্প করবে, এক্সচেঞ্জ রেটটা কতটুকু মুভ করবে সেটা জানা যাবে। তো আমরা এটা করার জন্য এই পার্সেন্টেজ চেঞ্জ বের করার একটা উপায় হচ্ছে লগ নিয়ে ফেলা, কেমন, কারণ লগের চেঞ্জটাকে বলা হয় পার্সেন্টেজ চেঞ্জ, লগের চেঞ্জ। তাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি যদি লগ নেই ইকুয়েশনটা, আমরা বলবো কি লগ ই ডলার ইউরো লগ নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস দুটো রেশিও লগ নেওয়া হলে মাইনাস হিসেবে প্রকাশ করা যায়। ঠিক আছে, আমি যদি লগ নেই এটা এমন দাঁড়াবে, এবং লগের চেঞ্জটাকে বলা হয় পার্সেন্টেজ চেঞ্জ। তো আমি যদি এই লগটা চেঞ্জ নেই, ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে দেখুন চেঞ্জ del log
into L log E US minus log L. মানে কি করব চেঞ্জ দিলাম এটা বর্তমান লগে চেঞ্জ করব পার্সেন্টেজ চেঞ্জ লগে চেঞ্জ করব বুঝতে বললেন ডিরেক্ট এখানেও চেঞ্জ করব L log L log এটা হবে মাইনাস দিতে হবে আমি তোমাকে মার্ক করে দিলাম ঠিক আছে প্রথমে লগ দিলাম লগ না করে লগ এর চেঞ্জ দিলাম দুটো শিফট ডিফারেন্সিয়েট করব চেঞ্জ দিলাম যেটাকে ডেল্টা দিয়ে দিতে হবে তো এটাকে লগ এর চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ এটাকে এইভাবে লিখতে পারো চেঞ্জটাকে পার্সেন্টেজ বা রিলেটিভ চেঞ্জ বলা হয় লগ এর চেঞ্জটাকে বলা হয় পার্সেন্টেজ অর রিলেটিভ চেঞ্জ পার্সেন্টেজ মানে অ্যাকচুয়ালি গুণ করতে হবে অ্যাকচুয়ালি গুণ না করলে সেটা রিলেটিভ চেঞ্জ হবে তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি গত বছরের এক্সচেঞ্জ রেট এবং এই বছরের এক্সচেঞ্জ রেটের যে পার্থক্য সেটা বলা হয় এটাকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা যায় অর্থাৎ এক্সচেঞ্জ রেট বিটুইন dollar and euro at times t মানে বর্তমান সময়ে যে এক্সচেঞ্জ রেট মাইনাস এক্সচেঞ্জ রেট বিটুইন dollar and euro in the previous year t minus 1 কত বছরে t minus 1 মানে 10 বছরে গত বছরে এক্সচেঞ্জ কত ছিল আর এই বছরে এক্সচেঞ্জ রেট কত এটা হলো এক্সচেঞ্জ রেট চেঞ্জ কত আমি কত বছরে এক্সচেঞ্জ রেট ভাগ করি আমি দেখেন এক্সচেঞ্জ রেট ভাগ করি আমি সেটা হচ্ছে রিলেটিভ চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট এটা অ্যাকচুয়ালি গুণ করলে পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট হবে তাহলে ডেল লগ ডলার ইউরো বা ইউরো ডলারের সাথে ইউরো যে এক্সচেঞ্জ রেট সেটা যে রিলেটিভ চেঞ্জ লগ এর চেঞ্জটাকে আমরা রিলেটিভ চেঞ্জ বলি রিলেটিভ চেঞ্জকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এই বছরের এক্সচেঞ্জ রেট মাইনাস গত বছরের এক্সচেঞ্জ রেট ডিভাইড বাই গত বছরের এক্সচেঞ্জ রেট এটাকে বলা হয় রিলেটিভ এক্সচেঞ্জ রেট একই জিনিস আমি ডান দিকেও করব ডান দিকে হচ্ছে আমার ইউএসএ যে প্রাইস এই বছর মাইনাস ইউএসএ যে প্রাইস গত বছর ডিভাইড বাই ইউএসএ প্রাইস গত বছর এটা মাইনাস ইউরোপের প্রাইস গত এই বছর মাইনাস ইউতে বা ইউরোপ প্রাইস গত বছর ইউতে প্রাইস গত বছর তো চেঞ্জটাকে এই একটু ডিটেইল করে প্রকাশ করে দেখাবো এটা হলো আমাদের রিলেটিভ চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট এটা একটু সহজ করে লেখা যায় আমি এভাবে লিখতে পারি just like minus 1 exchange rate change এটা হলো এই জিনিসটা হলো দামের যে আপেক্ষিক পরিবর্তন দামের আপেক্ষিক পরিবর্তনকে বলা হয় শুনতে পাচ্ছেন আচ্ছা আপনি একটু একটু 20 মিনিট পর পর একটা ক্লাস নিচ্ছি আচ্ছা আমরা যেটা বলছিলাম যে এক্সচেঞ্জ রেটের যে আপেক্ষিক পরিবর্তন সেটা হলো এই দামের যে আপেক্ষিক পরিবর্তন সেটা মাইনাস ইউরোপের দামের যে আপেক্ষিক পরিবর্তন সেটা বলছি দামের আপেক্ষিক পরিবর্তনকে আমরা সাধারণত বলতে ইনফ্লেশন বলতে পারি এটা হচ্ছে ইনফ্লেশনের ডেফিনিশন এটা এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন আর এটা হলো আমাদের ইনফ্লেশনটাকে বলা হয় ইনফ্লেশন কোন দেশের ইনফ্লেশন যেটা ইউএস প্রাইস বিবেচনা করা হচ্ছে সেটা ইউএস ইনফ্লেশন ইনফ্লেশন আমরা সাধারণত পাই দিয়ে দিই আমরা পাই এটাকে আমরা সংক্ষেপে পাই ইউএস বলতে পারি ইউএস ইনফ্লেশন এটা ইনফ্লেশন এটাকে ইনফ্লেশন বলা হয় ইউএস ইনফ্লেশন মাইনাস পাই ইউ ইনফ্লেশন ইনফ্লেশন ইন ইউ প্রাইস লেভেলে যে আপেক্ষিক পরিবর্তন বা প্রাইস লেভেলে যে পার্সেন্টেজ চেঞ্জ সেটাকে বলা হয় ইনফ্লেশন বলা হয় সেটা তাহলে এই এই যে পার্সেন্টেজ অফ প্যারিটি থিওরির যে রিলেটিভ ভার্সন
বা রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার প্যারিটি থিওরি, সেটা আমাদেরকে কি বলে, সেটা আমাদের বলে এক্সচেঞ্জ রেটের যে আপেক্ষিক পরিবর্তন বা পার্সেন্টেজ চেঞ্জ বা এক্সচেঞ্জ রেটের যে অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন, সেটা কার সমান হবে? দুটো দেশের ইনফ্লেশনের পার্থক্য সমান হবে। এটা আমাদের রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার থিওরি, এটা আমাদেরকে বলে। অর্থাৎ মনে করো বাংলাদেশে ইনফ্লেশন হচ্ছে 6%, কেমন? আর মনে করো ভারতে বা ইন্ডিয়াতে ইনফ্লেশন হচ্ছে মনে করো 4%। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের কারেন্সির ডেপ্রিসিয়েশন হবে, আমাদের কারেন্সি, যেহেতু ইউএস ইনফ্লেশন ইন্ডিয়ান ইনফ্লেশন বেশি। মনে করো বা আমি যদি এই দুটো দেশের কনটেক্সটে চিন্তা করি, তো এটা যদি হয় 6% ইউএস ইনফ্লেশন আর ইউরোপ ইনফ্লেশন যদি হয় মনে করো 5%, তাই যদি হয় তাহলে এই কারেন্সিটা ইউএস এর সাথে ইউরোপের কারেন্সি যে এক্সচেঞ্জ রেট যে ডেপ্রিসিয়েশন 1% ডিপ্রিসিয়েট হবে ইউএস কারেন্সি, কিন্তু ইউএস ইনফ্লেশনটা বেশি। সুতরাং যে দেশের ইনফ্লেশন রেটটা বেশি, যে দেশের মূল্যস্ফীতির হারটা বেশি, যে দেশের মূল্য দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে কম্পেয়ার টু দা পার্টনার কান্ট্রি, সে দেশের কারেন্সি এক্সচেঞ্জ রেটটা কি হবে? কারেন্সি এক্সচেঞ্জ রেটটা ফল করবে, ঠিক আছে? এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন হবে। তো আমরা যদি ইনফ্লেশন ডেটার দিকে তাকাই, যদি আমরা ইনফ্লেশনকে আমরা খুব গুরুত্বের সাথে দেখি, আমরা ইনফ্লেশনকে যখন একটা দেশ তার ইকোনমিক ডেটাগুলো প্রকাশ করে, তখন আমরা ইনফ্লেশন সংক্রান্ত তথ্যগুলো জানার চেষ্টা করি। আমরা যে ইনফ্লেশন যখন ডিক্লেয়ার করা হয়, ওই ইনফ্লেশনটা কি বেশি হাই অন্য দেশের তুলনায় নাকি লো? যদি ইনফ্লেশন যদি বেশি হয় একটা দেশে অন্য দেশের তুলনায়, তাহলে ওই দেশের কারেন্সির মানটা কমে যাবে। এই জন্য ইনফ্লেশনটা বেশি, ইনফ্লেশনটা খারাপ। ইনফ্লেশন যদি হাই থাকে অন্য দেশের তুলনায়, তাহলে যে দেশের তুলনায় ইনফ্লেশনটা আমাদের দেশে হাই, সে দেশের কারেন্সির মূল্যটা কমে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কোথেকে জানি? এটা আমরা রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার প্যারিটি থিওরি থেকে আমরা এই মন্তব্যটা করতে পারি। তাহলে রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার প্যারিটি থিওরি আমাদেরকে বলছে যে রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার থিওরিটা প্রকাশ করা হয় ইন টার্মস অফ চেঞ্জ, ইন টার্মস অফ রিলেটিভ চেঞ্জ, যে আমাদের কারেন্সির মূল্যের পরিবর্তন বা রিলেটিভ চেঞ্জটা কত হবে সেটা নির্ভর করে দুটো দেশের ইনফ্লেশনের যে পার্থক্য তার উপর নির্ভর করে। যে দেশের ইনফ্লেশনটা বেশি সে দেশের কারেন্সির মূল্যটা ফল করবে বা ডেপ্রিসিয়েট করবে, আর যে দেশের ইনফ্লেশনটা কম সে দেশের কারেন্সিটা স্ট্রঙ্গার হবে, কেমন? এটা হলো আমাদের রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার প্যারিটি। এটা কাজ করে যদিও দুটো দেশের দুটো বাস্কেট অফ কমোডিটি আছে, একই বাস্কেট অফ কমোডিটি নাই, যেটা আমাদের অ্যাবসলিউট পার্সেন্টিং পাওয়ার প্যারিটিতে প্রয়োজন পড়ে। দুটো দেশে দুটো বাস্কেট অফ কমোডিটি থাকলেও কোনো অসুবিধা নাই, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করলেও কোনো অসুবিধা নাই। তারপর আমরা দুটো দেশের কারেন্সির যে পরিবর্তনটা কোন দিকে হবে সেটা সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি রিলেটিভ পার্সেন্টিং পাওয়ার প্যারিটি অনুযায়ী। কিভাবে করতে পারি? যে দেশে ইনফ্লেশনটা বেশি, এক এক দেশে ইনফ্লেশন এক এক নিয়মে ক্যালকুলেট করা হয়। এক এক দেশে ইনফ্লেশনটা হচ্ছে সাধারণত যে একটা বাস্কেট অফ কমোডিটি নিয়ে তার এভারেজ প্রাইসটা কত পার্সেন্ট হারে বাড়ছে সেটা ভিত্তিতে ইনফ্লেশনটা ক্যালকুলেট করা হয়। কিন্তু এখানে দুটো দেশে দুটো বাস্কেট হলে কোনো অসুবিধা নেই, দুটো দেশে দুটো ওয়েট দিয়ে ইনফ্লেশন ক্যালকুলেট করা কোনো অসুবিধা নেই। আমরা শুধুমাত্র দেখবো যে ইনফ্লেশনের পার্থক্য আছে কিনা। যদি ইনফ্লেশনের পার্থক্য যদি থাকে তাহলে আমরা এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটা কেমন হবে সে সম্পর্কে আমরা প্রেডিকশন করতে পারবো, কেমন? তাহলে এটা হলো আমাদের পার্সেন্টিং পাওয়ার প্যারিটি থিওরি অনুযায়ী কিভাবে দুটো দেশের এক্সচেঞ্জ রেটের দাম নির্ধারিত হয়, মূল্য নির্ধারিত হয়, সেই সংক্রান্ত কিছু প্রিলিমিনারি কনসেপ্ট, কেমন? তো এখান থেকে আমরা দুটো কনসেপ্ট সম্পর্কে জানলাম এই পর্যন্ত। একটা হলো ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন, যেটা হলো একটা শর্ট টার্ম অ্যানালাইসিস অফ এক্সচেঞ্জ রেট। শর্ট টার্মে কিভাবে এক্সচেঞ্জ রেটের মান নির্ধারিত হয় অ্যাসেট মার্কেটে, সেখানে আমরা বলেছি যে দুটো কারেন্সির যে রেট অফ রিটার্ন এক্সপ্রেস ইন টার্মস অফ দ্য সেম কারেন্সি যখন সমান হবে যে এক্সচেঞ্জ রেটে, সেটাকে বলা হচ্ছে আইআরপি, ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। Interest rate expressed in terms of the same currency will be same for all currencies. The exchange rate which makes this equal is called equivalent exchange rate. যে exchange rate দুটো কারেন্সির rate of return expressed in terms of the same currency are equal, that exchange rate is called the equivalent exchange rate. এটাকে বলা হয় IRP, interest rate parity condition, কেমন? এখন আমরা দেখলাম কি যে exchange rate-টা পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি অনুযায়ী, এটা একটা লং রান এক্সপ্রেশন exchange rate-এর, যে পার্চেজিং পাওয়ার প্যারিটি থিওরি অনুযায়ী exchange rate কত হওয়া উচিত?
দুটো দেশের কারেন্সির দাম অনুপাত সমান হওয়া উচিত, কেমন, বা প্রাইস লেভেলের যে অনুপাত তার সমান হওয়া উচিত, কিংবা এদের পরিবর্তনটা কার সমান হওয়া উচিত, যে যে এক্সচেঞ্জ রেটের যে পরিবর্তন হবে, এক্সচেঞ্জ চেঞ্জ হবে, সেটা ইনফ্লেশন চেঞ্জের সমান হবে দুটো দেশের। ইনফ্লেশন যে চেঞ্জ হবে বা দুটো দেশের ইনফ্লেশনের যে মান তার পার্থক্য সমান হবে, কেমন। আমরা পার্চেসিং পাওয়ার বা টিডিপি থেকে দুটো দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। একটা হতে পারে যদি আমরা অ্যাবসলিউটটা নেই আমরা, তাহলে আমরা বলবো প্রাইস লেভেলের অনুপাতের সমান হবে দুটো দেশের। আর যদি আমি রিলেটিভটা নেই, তাহলে আমরা বলবো কি ইনফ্লেশন ডিফারেন্সিয়ালের সমান হবে এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটা, কেমন। অ্যাবসলিউটলি আমরা বলি এক্সচেঞ্জ রেটটা হবে প্রাইস লেভেলের অনুপাতের সমান, আর রিলেটিভের ক্ষেত্রে বলি আমরা এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটা হবে ইনফ্লেশন ডিফারেন্সিয়ালের সমান হবে, দুটো দেশের ইনফ্লেশনের যে পার্থক্য তার সমান হবে। তাহলে আমরা দুটো থিওরি সম্পর্কে জানলাম। এই দুটো থিওরিকে যদি আমরা কম্বাইন করি, একত্রিত করি, তাহলে আমরা আরেকটা থিওরি পাবো যেটাকে বলা হয় কি ফিশার ইফেক্ট বলা হবে, কেমন। বলছি কানেকশন ইজ আনস্টেবল, দেখা যাক কোনটা হলো। আমরা এই দুটো থিওরিকে অর্থাৎ ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি এবং পিপিপি থিওরি দুটোকে কম্বাইন করে আমরা একটা থার্ড থিওরি ডেভেলপ করব। আমি আজকে পুরোপুরি কমপ্লিট করবো না, আগামী ক্লাসের জন্য রেখে দিব, একটু আইডিয়া দিব এখানে শুধুমাত্র, এখান থেকে আমরা আগামী ক্লাসে আবার শুরু করবো। হলো যে আমরা সবাই দুটো থিওরি সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে আইআরপি ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন, ইন্টারেস্ট রেট প্যারিটি। এটা আমাদের বলছি কি যে ইউএস এর ইনভেস্ট করা হলে যে আমি রিটার্নটা পাবো ডলার রিটার্ন, সেটা আমি যদি ইউরোপে ইনভেস্ট করি যে ইন্টারেস্টটা পাবো ইউরো রিটার্ন, এটাকে আমি যদি আমি ডলারে প্রকাশ করতে চাই, আমাকে কি করতে হবে, এক্সচেঞ্জ রেটের যে অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন সেটাতে আমাকে যোগ করতে হবে ডলার ইউরো যে T+1 পিরিয়ডে নিচে দেওয়া যায় মাইনাস ডলার ইউরো টি পিরিয়ডে এক্সপেক্টেড যে ভ্যালু, এটা হচ্ছে এক্সপেক্টেড এই আমাদের এক্সচেঞ্জ রেটের যে অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন সেটা যোগ করা হলে এই ইউরো রিটার্নের সাথে এই ইউরো রিটার্নটা ডলারের সাথে কনভার্ট হয়ে যায়, কেমন। তাহলে ইউরো রিটার্ন এক্সপ্রেসড ইন টার্মস অফ ডলার ইকুয়ালস ইউএস রিটার্ন which is already expressed in terms of dollar. দুটো কারেন্সি rate of return expressed in terms of the same currency are equal under the interest rate parity condition. Interest rate parity condition অনুযায়ী দুটো কারেন্সি rate of return expressed in terms of the same currency are equal. আর পিপিপি থিওরি অনুযায়ী বলছি কি আমরা, এই থিওরি অনুযায়ী বলছি এক্সচেঞ্জ রেটটা কার সমান হওয়া উচিত, এক্সচেঞ্জ রেটটা হওয়া উচিত যে দুটো দেশের প্রাইস লেভেলের অনুপাতের সমান হওয়া উচিত, কেমন। অথবা এক্সচেঞ্জের যে আপেক্ষিক পরিবর্তন, এক্সচেঞ্জের যে রিলেটিভ চেঞ্জ, এক্সচেঞ্জ রেটে যেটাকে আমরা এভাবে লিখছি ডলার ইউরো কি পিরিয়ডে মাইনাস ডলার ইউরো টি মাইনাস 1 পিরিয়ডে ডলার ইউরো টি মাইনাস 1 পিরিয়ডে, সেটা দুটো দেশের ইনফ্লেশন ডিফারেন্সিয়ালের সমান হওয়া উচিত। ইউএস এর যে ইনফ্লেশন মাইনাস ইউরো যে ইনফ্লেশন এর পার্থক্য সমান হওয়া উচিত। এটা পিপিপি থিওরি। আমরা এই দুটো থিওরিকে কম্বাইন করে কম্বাইনিং these two theories যেটাকে বলা হয় ফিশার ইফেক্ট বলা হয়, ফিশার ইফেক্ট এফপি। আমরা আগামী ক্লাসে ডেভেলপ করব, আজকে সময় পাবো না। ফিশার ইফেক্ট combinations of IRP interest rate parity condition and purchasing power parity theory, দুটোকে কম্বাইন করে আমরা আগামী ক্লাসে দেখাবো কিভাবে ফিশার ইফেক্টটা পাওয়া যায়, কেমন। এই ফিশার ইফেক্ট অনুযায়ী আমরা দেখার চেষ্টা করবো, এখানে দেখাবো যে আমরা যে দুটো, এটা আজকে দেখাবো না, আগামী ক্লাসে দেখাবো। সেটা হলো এই দুটো দেশের ইন্টারেস্ট রেটের যে পার্থক্য, সেই পার্থক্যটা অর্থাৎ এই পাশে নিয়ে আসি, দুটো দেশের ইন্টারেস্ট রেটের যে পার্থক্য, সেই পার্থক্যটা
থেকে এপাশে নিয়ে আসলে দেখবে যে এটা আর এটা সমান হয়ে যাবে। কেমন? দুটো দেশের ইন্টারেস্ট রেটের পার্থক্যটা দুটো দেশের ইনফ্লেশনের পার্থক্য সমান হবে। এই ফিশার ইফেক্টটা হলো মূলত যে ডলারের যে রিটার্ন এবং ইউরোর যে রিটার্ন সেটা কার সমান হবে? সেটা ইনফ্লেশন ডিফ্লেশনের সমান হবে। ইউএস ইনফ্লেশন এবং ইউর ইনফ্লেশন সমান হবে। এটাকে বলা হয় ফিশার ইফেক্ট বলা হয়। ফিশার ইফেক্ট অনুযায়ী আমরা যে ইন্টারেস্ট অফার করছি, আমরা যদি 6% ইন্টারেস্ট অফার করি আমাদের কারেন্সির উপরে, আর ইন্ডিয়া যদি 4% ইন্টারেস্ট অফার করে, তাহলে বাংলাদেশের ইনফ্লেশনটা ইন্ডিয়ার চেয়ে 2% বেশি হবে। এটা হচ্ছে ফিশার ইফেক্ট বলা হয়। অর্থাৎ দুটো দেশের ইন্টারেস্ট রেটের যে পার্থক্য, সেই পার্থক্যটা মূলত রিফ্লেক্ট করে দুটো দেশের ইনফ্লেশন ডিপেন্ডেন্ট পার্থক্য রিফ্লেক্ট করে। যে দেশ হায়ার ইন্টারেস্ট অফার করছে সে দেশের ইনফ্লেশনটা যে দেশ লোয়ার ইন্টারেস্ট অফার করছে তার চেয়ে বেশি হবে বলে তাকে হায়ার ইন্টারেস্ট অফার করতে হচ্ছে, নাহলে তার কাছে কেউ কিনবে না বা তার কাছে ইনভেস্ট করবে না। এটাকে বলা হচ্ছে ফিশার ইফেক্ট। আমরা আগামী ক্লাসে এই ফিশার ইফেক্ট কিভাবে পাওয়া যাচ্ছে বা কিভাবে ডেভেলপ হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং মানিটারি অ্যাপ্রোচ অনুযায়ী এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় তার আরেকটা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আপাতত এখানে রাখছি। আগামী ক্লাসে আমরা এই ফিশার ইফেক্ট নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। স্যার এই টপিকগুলো কোন বইতে ডিটেইলে পাবো? আমি গত ক্লাসে বলেছি যে ক্রুডম্যান, অবস্টফেল্ড এন্ড মেডিচ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স একটা বই আছে, গত ক্লাসে আমি বলেছি সেটা। গত ক্লাসে আমি লিখেছি এখানে, একটু গত ক্লাসটা ফলো করে দেখবে, সেখানে আছে। ক্রুডম্যান, অবস্টফেল্ড এন্ড মেলিচ তিনজন অথর। গত ক্লাসে দুজনের নাম বলেছিলাম, তিনজন অথর আছে এখানে আসলে। ক্রুডম্যান, অবস্টফেল্ড এন্ড মেলিচ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, অ্যাকচুয়ালি লিখেছি এখানে নামটা। রেফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স বইয়ের নাম। আর অথর হচ্ছে এখানে ক্রুডম্যান, একজন হচ্ছে অবস্টফেল্ড আর দ্বিতীয়জন হচ্ছে মেলিচ। মিস্টেক সংখ্যাকে বলি ক্রুডম্যান, অবস্টফেল্ড এন্ড মেলিচ। ঠিক আছে, সম্ভবত 12 এডিশন বা যেখানে একটা রিসেন্ট এডিশন যেটা হবে সেখান থেকে চ্যাপ্টার 14, 15, 16 and 17। থ্যাংক ইউ স্যার। এই মাসে চ্যাপ্টার 16 টা পড়াচ্ছি না, এই দুটো আগে পড়িয়ে ফেলেছি। 17 টা আবার বাকি আছে, 16 এ কিছু বাকি আছে। এগুলো আমাদের রেফারেন্স। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কোনো প্রশ্ন থাকলে আমি শেষ করতে পারি, তোমাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। আমি ক্লাসগুলো আপলোড করে দিব আগামী সপ্তাহের মধ্যে, চেষ্টা করবো আপলোড করে দেওয়ার। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম।